হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমার নাম নূপুর। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি গল্পটি শুনলে তোমাদের মেশিন দাঁড়িয়ে যাবে এবং তোমরা মাখন ফেলতে বাধ্য হবে। তাই হাতের কাজ করার সমস্ত জিনিসপত্র কাছে নিয়ে গল্পটা শোনার জন্য রেডি হয়ে যাও। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। বাসার ঘরে ঢুকতেই দেখি রিমি খুব সুন্দর করে বসে যে অপেক্ষা করছে আমার জন্য। ভাবতে কেমন জানি লাগে, কতগুলো বছর ধরে অপেক্ষা করছি এই রাতের জন্য। এক পা দুপা করে এগিয়ে গিয়ে বসলাম রিমির পাশে। মেয়েটা আমাকে দেখে একটু নড়েচড়ে বসল। নিজের মনকে নিজে বোঝালাম হয়তো এই প্রথম একটা পুরুষের সাথে রাত কাটাবে, তাই হয়তো একটু লজ্জা পাচ্ছে। সমস্যা নেই, আমি মানিয়ে নিব। রিমিকে একটু স্পর্শ করতে সে করুণ সুরে বলতে লাগল, রিমি দয়া করুন, আপনি আমাকে একটু দয়া করুন, আমাকে স্পর্শ করবেন না প্লিজ, আমার না খুব খারাপ লাগছে। রিমির কথা শুনে আমার মাথাটা গরম হয়ে যায়। মেয়েটা কি পাগল হয়েছে নাকি যে তার স্বামীকে স্পর্শ করতে দেয় না? শরীর কিন্তু বাসর রাগ বলে এই রাত কি আর ফিরে আসবে? বারবার আমি এসব তুমি কি বলছো? তোমাকে স্পর্শ করব না মানে তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার বউ, আমি তোমার বর, আমরা দুজন দুজনের, তাই কোনো কথা নয়। চুপ করে শুয়ে থাকো রিমি। তা ঠিক, কিন্তু আমি একদম প্রস্তুত নয় আপনাকে একটু সুখ দেবার জন্য। কে শোনে কার কথা? মাথা থেকে রিমির কাপড় সরিয়ে দিলাম, তারপর রিমিকে শুয়ে দিলাম। মন ভরে আদর করতে লাগলাম। রিমি কিছুটা ব্যথায় ছটফট করতে লাগল। আমি ভাবলাম সে মনে হয় খুশিতে এমনটা করছে। কয়েক মিনিট পরে রিমিকে ছেড়ে দিয়ে বললাম, আমি যাও, এবার তুমি ঘুমাতে পারো। রিমি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু বলার মতো হয়তো কিছুই তার জানা নেই। রিমি অসহ্য কিছু ব্যথা নিয়ে অন্যদিক ফিরে শুয়ে আছে। আমি উঠে লাইটটা জ্বালালাম, দেখি বন্ধুরা যা বলছে তা সত্যি কিনা। আমার বন্ধুরা আমাকে বলেছিল বাসর রাতে যদি রক্তপাত হয় তাহলে বুঝবি তোর বউ বিয়ের কুমারী ছিল, আর যদি না হয় তাহলে মনে করবি তোর বউ বিয়ের আগে কাউকে তার জিনিস দান করেছিল। বন্ধুদের দেয়া উপদেশটা আমার মনে আছে, তাই আমিও এখন দেখব আমার বউ বিয়ের আগে কি কুমারী ছিল নাকি একটা অসত্যি মেয়েকে বিয়ে করেছি। আমি বিছানা খুব ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোথাও এক ফোঁটা রক্ত দেখতে পাচ্ছি না। তুমি এদিকে সরে বসো। রিমি কোনো কথা না বলে সরে বসল। তারপর আমি আবারও খুব ভালো করে দেখতে লাগলাম, কিন্তু শেষ ফল 0-0। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যখনই মনে হয় আমি একটা অসত্যি মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছি। রিমি কান্না কণ্ঠে কি জিজ্ঞেস করল, রিমি কি হলো? আপনি কি খুঁজেন এতক্ষণ ধরে এই বিছানায়? হাত মুখ ঘেমে গেছে আমার। তারপরও রিমিকে বুঝতে দেইনি বাসায় আত্মীয় স্বজনে ভরা, তাই আজ আর কিছু বললাম না। রিমি শুয়ে পড়ল, আমিও লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে মনে হাজারো প্রশ্ন। শেষমেশ একটা খারাপ মেয়েকে বিয়ে করলাম, কিন্তু আমি তো কখনো কোনো মেয়ের জীবন আর মন নিয়ে খেলিনি। তবে আমার কপালে কেন একটা সত্যি মেয়ে জুটল? কিন্তু রিমির একটা দিক আমাকে খুব ভাবাচ্ছে। রিমি এখনও ব্যথায় ছটফট করে নাকি সবই তার মিথ্যে অভিনয়? সবকিছু বুঝতে পেরে সে এমনটা করছে। এখন বুঝতে পারছি বাসর রাতে তাকে স্পর্শ করতে কেন সে নিষেধ করেছে। না, এই অসত্যি মেয়ের সাথে আমি কখনো সংসার করতে পারব না। যে মেয়ে বিয়ের আগে নিজেকে অন্যের জন্য উন্মুক্ত করে দেয় সে আর যাই হোক কারো বউ হতে পারে না। ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারিনি। মনে হাজারো প্রশ্ন নিয়ে সকাল হলো কখন যে চোখে একটু ঘুম আসলো বুঝতে পারিনি। রিমি আমার আগে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে আমাকে ডাকতে লাগল, রিমি এই যে শুনছেন? এই যে। রিমির ডাক শুনে ঘুম ভাঙল। চোখ মেলতে দেখি রিমি আমার হাত ধরে আমাকে ডাকতে লাগল, আমি এই শোনো, তুমি আমাকে একদম স্পর্শ করবে না। রিমি একটু মজা করে বলতে লাগল, রিমি বাহা ভালো তো, কাল রাতে আমার সাথে যা করলেন এখন সে মেয়েটাকে বলছেন স্পর্শ না করতে? আপনি তো খুব মজার মানুষ। আমি এই শোন, যা বলছি সত্যি বলছি, কান খুলে শুনে রাখো। তুমি আজ থেকে আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। রিমি এসব আপনি কি বলছেন? মাত্র একটা এক ঘন্টা হলো এসেছি এ বাড়িতে, একটা রাত আপনার সাথে কাটিয়েছি। এর মধ্যে আমি এমন কি করলাম যার জন্য আপনার এমন সিদ্ধান্ত? তুমি কিছু করনি করে তোমার ওই সুন্দর রূপে তুমি কোনো দোষ নেই। দোষ হলো তোমার ওই অসত্যি শরীরে, যা আমার আগে কেউ খেয়েছে মন ভরে। রিমিট এসব আপনি কি বলেন? আপনার কি মুখে একটুও বাঁধল না কারো সম্পর্কে না জেনে এমন মিথ্যে অপবাদ দিতে, তার উপর আবার নিজের বুকে? আপনি যদি আমার স্বামী না হয়ে অন্য কোনো পরপুরুষ হতেন তাহলে পায়ের জুতো খুলে আপনার মুখে মারতাম। আমি কি যত বড় মুখ নয় তত বড় কথা? রিমির চুলের মুঠি ধরে একটা চড় মেরে বিছানা ফেলে দিয়ে বললাম, অসত্যি খারাপ মেয়ে, আর কখনো আমার সামনে আসবি না। তোকে আমার একদম সহ্য হয় না। রিমি একটা বালিশ জড়িয়ে কান্না করছে। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, পুরো শরীর ঘেমে গেছে। বন্ধুরা দেখে জানতে চাইল, রৌদ্রিরে শালা বিয়ে করে বু পেয়ে আমাদের তো ভুলে গেলি। অন্য আরেকটা বলে উঠল, কিরে দোস্ত বাসার রাত কেমন কাটল? যা যা বলেছি তার কোনো প্রমাণ পেতেছিস? আমি একটু হতাশ হয়ে বললাম, না। বন্ধুরা সবাই কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ একজন বলে উঠল, বিয়ে যখন করে ফেললি তখন আর কি করার? সংসার তো করতে হবে। হয়তো আমরা যা ভাবছি তা ভুলও হতে পারে। যা বাসায় ফিরে যা। রৌদ্র হ্যাঁ ও
চলে গেছে। উফ, একবার ছাদে গিয়ে দেখতে হয়। ছাদে গিয়ে দেখি রিমি কার সাথে কথা বলছে, কিন্তু কে সে, ছেলে নাকি মেয়ে? আচ্ছা, যদি ছেলে হয় তবে এটা সেই ছেলে নয়তো যার সাথে রিমি নাকি বলে। একটু শুনে দেখি। রিমি প্লিজ, আমি আর পারছি না, আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এক রাতে। কি ব্যাপার রিমি, এসব কাকে বলছে? আর কাছে যেতে চাইছে সে মানুষটাকে আমাকে খুঁজে বের করতে হবে। একটু পরে দেখি ফিসফিস করে কি বলে। রিমি ফোনটা রেখে দিল। আমিও তাড়াহুড়ো করে নিচে চলে আসলাম। এসে বসে রইলাম নূপুরের শব্দ পেয়ে। বুঝতে পারছি রিমিও নিচে আসতেছে। নিচে নামতে আমি নাগরটাকে রিমি মানে আমি যার সাথে এতক্ষণ পীড়িতের কথা বলছো সে মানুষটার কথা বলতেছি। রিমি কই? না তো, আমি কারো সাথে কথা বলিনি। আমি রিমির চুল ধরে রাগী গলায় বলতে লাগলাম, আমি এই তোমার কি মনে হয় আমি অন্ধকারে শুনতে পাই না? বল এতক্ষণ কার সাথে কথা বলতেছিস? কার কাছে যেতে চাইছিস? রিমি আহ, ছাড়ুন ছাড়ুন বলছি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি। আমি ভাই নাকি পীড়িতের নাগর সেটা আমি তোর সব কথা শুনে বুঝেছি। তুই মুক্তি চেয়েছিস আমার থেকে, তাই না? যা, চলে যা, তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। বেরিয়ে যাবার দরজা খোলাই আছে, তবে ঢুকবার দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। একথা বলতে রিমি হ্যাঁ তাই করব। চলে যাব এই সংসার ছেড়ে। চাই না আমার এমন স্বামী, চাই না আমার এমন ঘর। তুমি মানুষ নয়, তুমি পশু। রিমির মুখে যা আসে তাই বলে চিৎকার করতে লাগলো। করুক, তাতে কি, কে শুনবে তার কথা? চুপ করে বসে রইলাম। রিমি দেখি ব্যাগ গুছিয়ে নিচ্ছে, মনে হয় সত্যি সত্যি চলে যাবে। যাক, ও গেলে আমি বাঁচি। চোখের জল মুছতে মুছতে মেয়েটা সব গুছিয়ে নিল। ততক্ষণে আমি ছাদে গিয়ে বসে রইলাম। ছাদে বসে দেখতে লাগলাম রিমি যাচ্ছে নাকি। অনেকক্ষণ ধরে বসে রইলাম না, ঘর থেকে তো দেখি কেউ বের হয় না। ঘটনা কি? রিমি কি যাবে না? বুঝেছি কষ্টের বোঝাটা আরো বাড়াতে হবে। একটু পরে আবার নিচে নেমে আসলাম। ফুঁফিয়ে ফুঁফিয়ে দেখি কাঁদছে রিমি। আমি কোনো কিছু না বলে আবার বেরিয়ে পড়লাম। মন বসে না কোনোখানে, না বাসায় না দোকানে। বন্ধুদের সাথেও আড্ডা দিতে মন চায় না। ওরা সব সময় আমার দিকে আঙ্গুল ইশারা করে এটাই বোঝাতে চায় তোর বউ অসত্যি। নিজের বউয়ের সম্পর্কে এমন কথা শুনতে কার কাছেই বা ভালো লাগে? টং দোকানে গিয়ে একটা চা খেলাম আর একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। দোকানদার কি ভাই, একটার পর জ্বালালে তো তুমি নিজেই চলে যাবে। আমি কি করে এই দোকানদারকে বোঝাবো? তুমি তো শুধু আমার মুখের ভিতর সিগারেটের আগুনটা দেখলে মনের ভিতর যে দাউ দাউ করে আগুন জ্বলছে সেটা নয়। দোকানদার কি ভাই, কি ভাবো? যাও, অনেক বেলা হয়েছে, খেতে যাও, বউ অপেক্ষা করছে খাবার নিয়ে। আমি মনে মনে বলি খাবার তো পরের কথা, আজ তার সাথে যা করেছি তাতে এক গ্লাস পানি পাই কিনা সন্দেহ।
আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি অনেক বেলা হয়েছে, যাই বাসায় ফিরে যাই। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।